প্রথম স্বাধীনতার ঘোষণা, দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা, আমি যে দ্বিতীয়টাকে হাইলাইট করি তাহলে প্রথমটা গুরুত্বপূর্ণ মনে করি না। প্রথমটা গুরুত্বপূর্ণ এই কারণেই, তিনি স্বইচ্ছায় সৎ উদ্যোগে নিজস্বভাবে যে কথাটা বললেন, আমি সেটা নিচ্ছি না। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের কথাটা আছে সেইটা আমি গ্রহণ করছি। এর থেকে মানে যেই এই আলোচনা আসুক না, তার মানসিক প্রস্তুতি, মানসিক দৃঢ়তা, মানসিক সমর্থন, এটা মনে হয়েছে। আমি প্রথমটা গ্রহণের পক্ষে। দ্বিতীয় যখন সই করে না বিয়ের, এটা দ্বিতীয় বিয়ে, আর প্রথমটা সই করে প্রথম বিয়ে। তো দ্বিতীয় বিয়ের আগে প্রথমটা স্বীকার করতে হয়। এই জায়গাটাই বলি, শহীদ জিয়া রহমানই স্বাধীনতার ঘোষক। প্রস্তুতকারী শেখ মুজিব হতে পারেন, কিন্তু স্বাধীনতার ঘোষক একজনই। যে চ্যালেঞ্জের কথা বললেন সেটি অনেকগুলো চ্যালেঞ্জ, তার মধ্যে অর্থনৈতিক আইন শৃঙ্খলা, একটা বিশাল অংশ 40-50 লক্ষের অধিক সক্ষম যুবক বেকার আছে, তাদের কর্মসংস্থানের ব্যাপার আছে। তো এই সব মূলে ছোট্ট একটা শব্দ মব বলে একটা জিনিস তৈরি হয়েছে। অর্থাৎ কাউকে আপনি কোনোভাবে দখল করতে চান, কোনো কিছু একটা কিছু বানিয়ে দিলেন। উত্তরায় যে মার্কেট ভাঙা হয়েছে, কারা করছে এটা? সোশ্যাল মিডিয়ায় আপনি সুস্থ একটি কথা বলবেন, কোনো কারণে যদি একটি বিশেষ রাজনৈতিক দলের বিপক্ষে যায়, তাহলে সে যে অশ্লীলভাবে আক্রমণ করবে, এটা ভয়াবহ। আপনি তাদের ভোটের কথা উল্লেখ করেছেন। আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয়েছে, তারা বিরোধী দল হওয়ার জন্যে এবার প্রস্তুত ছিল না, প্রস্তুত ছিল সরকার গঠনের জন্যে। তো সেই সরকার গঠনের মানে আকাঙ্ক্ষাটা, অর্থাৎ সেটি জায়গায় যদি না যায় তাহলে ইলেকশনের দরকার নাই। কারণ কি, ইলেকশন ছাড়াই 6টা 7টা মিনিস্ট্রি তারা দখল করেছিল। পুরা শিক্ষা প্রতিষ্ঠানে যত ভাইস চ্যান্সেলর ছিল সবগুলো তাদের। এই যে সরকার, তারা জানে নর্মাল স্বাভাবিক ভোট হলে তারা ক্ষমতায় আসবে না। যদি ক্ষমতায় না আসে তাহলে এবারে এই কর্তৃত্ব তাদের ছাড়তে হবে, এবং ছাড়তে হয়েছে। এখন তারা ভিন্নভাবে, ভিন্ন মাত্রায়, ভিন্ন আঙ্গিকে, এই আমি অন্ধকারের শক্তি বলি এটাকে, এরা 71 মুক্তিযুদ্ধের কথা তুললেন। তখন যে দেশটি চায় নাই, বাংলাদেশ চায় নাই, তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে, পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে চাইছে। তারা এখন বাংলাদেশটাকে নির্বাচনে হোক, যে কোনোভাবে হোক দখল করতে চায়, সেই শক্তি। কিন্তু সেটি এখন না পাওয়ার কারণে ভবিষ্যতে এই শক্তিটা অন্যভাবে আসতে পারে। যেমন অর্থনৈতিক যে চ্যালেঞ্জের কথা বললাম, এখন ইরান এবং আমেরিকার যুদ্ধের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি দেশের অবস্থা বোঝা যাবে। বিভিন্ন তেলের যে পাম্পগুলো আছে সেখানে আপনার গাড়ি, মোটরসাইকেল লাইনে যে বসে, তেল সর্বক্ষেত্রে সব কিছু নিয়ন্ত্রণ করে। এটার সঙ্গে আপনার সব কিছু, আমাদের দেশে শুধু না, সারা বিশ্বে কিন্তু সব কিছুর দাম বাড়া শুরু করেছে। তেলের দাম তো বাড়ছেই। সেই জন্যে এই একটা জায়গায় বর্তমান সরকার খুবই বিব্রতকর অবস্থা মোকাবেলা করছে। যতদূর সম্ভব মানুষের স্বস্তি বিএনপির কাছেই তারা প্রত্যাশা করবে। এবং বিএনপির সরকার প্রধান হিসাবে আমি খুব প্রাউড ফিল করি যে বর্তমান প্রধানমন্ত্রী একেবারে সাধারণ মানুষের মধ্যে সরাসরি গিয়ে, যেটা মিলন ভাই বলেছে যে তার নিরাপত্তার যে ঝুঁকি, হ্যাঁ বাংলাদেশ না, এই উপমহাদেশে এই ঝুঁকির ব্যাপারটা ছিল। যেমন মিস্টার গান্ধী, রাজীব গান্ধী, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যদি ইন্দিরা গান্ধী, শ্রীলঙ্কায়, হ্যাঁ। তো আমার দেশেও শেখ মুজিবুর রহমান সাহেব, শহীদ জিয়া রহমান সাহেব মারা গেছেন। তো সেই জন্যে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানে আপনার যে ঘটনাগুলো, এমনকি ওই যে পাকিস্তানের বেনজির ভুট্টো, হ্যাঁ বেনজির ভুট্টো, সেই জন্যে এর থাকলেও রাজনীতিবিদরা সাধারণত বিচ্ছিন্ন থাকা প্রয়োজন বোধ, মানে এটাকে ঝুঁকি মনে করে, বা মনে করে তার পিছনে পড়ে যাওয়া, যে কোনোভাবে তারা মানুষের কাছে যেতে চায়। এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা মবের কথা বললাম, এই জায়গাটায় যদি আমাদের প্রধানমন্ত্রী যেমন বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রীও বলেছেন যে এটা শক্ত হাতে দমন করা হবে। দমন করা হবে আর দমন করা হয়েছে, এটা পার্থক্য আছে। আমি বিএনপির একজন মানে 40-45 বছরের কর্মী হিসেবে বলতে চাই, এটা অন্যান্য কাজের থেকে অগ্রাধিকার ভিত্তিতে
এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের রক্ষা করতে হবে। এটা সব মানুষ চায়, সব দল চায়। কারণ হাসিনা যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থাটা মানে দিয়ে গেছে আমাদের, সেটাকে আমাদের চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, কর্মসংস্থান চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। এগুলো মোকাবেলা করার জন্যে জনাব তারেক রহমান সাহেব কিন্তু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এটা ভাবা যায়নি কখনো যে ফ্যামিলি কার্ডের মধ্য থেকে একটি নারী, সাধারণত নারীর হাতে কোনো অর্থ গেলে সংসারই সেটা কাজে লাগে। মাসে মাসে 2,500 টাকা দিলে অনেক পরিবার ন্যূনতম তার প্রয়োজন, ন্যূনতম বলছে আমি, যে সেই ন্যূনতম অবস্থার কখনো কখনো কাজের সংস্থান থাকে না আমাদের ক্ষেত্রে। এটা মধ্যবিত্ত, নিম্নবিত্ত আর উচ্চবিত্তরা তো এটা ধারণাই করতে পারে না। এই জায়গায় আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাবো। ফ্যামিলি কার্ড, কৃষক যারা আমাদের খাদ্য যোগানদাতা, তাদের বিষয়টি তিনি ভেবেছেন। স্বাস্থ্যের ব্যাপারে, হ্যাঁ, আমাদের হাসপাতাল বিভিন্ন জায়গায় আছে, বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা, কোনো কোনো ক্ষেত্রে এটা প্রতীকী অর্থের রয়েছে, বাস্তবে দেখা যায় অনেক জায়গায় এটা পাওয়া যায় না। তবু আমি মনে করি এই দেশে চিকিৎসা ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের ধন্যবাদ দিই, নানান অসুবিধার মধ্যে কাজ করছেন, কিন্তু আলাদা করে যখন সরকার এই বিষয়টি নিয়েছেন মাথার মধ্যে, তখন এটা মানে করতে হবে। যেমন মিলন ভাই আরেকটা কথা বলেছেন, এটা আমার কাছে মনে হয় একটুখানি হতো, যে ভারতের মুসলেখা দিয়ে তিনি এসছেন, এটা সোশ্যাল মিডিয়ার কথা। সোশ্যাল মিডিয়ার 95% কথা হচ্ছে একেবারে অপপ্রচার। আমার কাছে মনে হয়, সরি সে মিলন ভাই, আমার বক্তব্য না, এটা আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি। অপকথা যখন আপনি প্রকাশ্যে একটি দায়িত্বশীল নেতা বলবে, তার মানে সে এটা দিয়ে মানুষের কাছে আবার সে অপকথাটাই উচ্চ মাত্রায় নিয়ে আসছে। যেমন উনি মুসলেখা দিয়ে গিয়েছিলেন দেশ থেকে, মানে তারেক সাহেব, সেই লোকটি আজকে যে তাকে জীবন সংঘার, এই যে লেফটেন্যান্ট জেনারেল আজকে গ্রেফতার হয়েছেন, যে গণতন্ত্রের হত্যাকারী নেয়া, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছিল, তারেক সাহেব আজকে যিনি প্রধানমন্ত্রী, তাকে হত্যা করতে উদ্দেশ্যে যেসব ছবি এখন প্রকাশ পাচ্ছে, তখনও পাইছে সেই লোকটিকে যে আজকে আমি খুব, এবং তিনি তো একটু দুঃসম্পর্কের আত্মীয়, রাইট, আত্মীয় বটে। মানে এই যে 17 কি বলে 111 তো ভিতরের লোকরাই করেছিল, উনি 9 ডিভিশনের সেই সময় প্রধান ছিলেন। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে খারাপ কথার থেকে ভালো কথায় যাব কি করে, মানুষকে আশ্বস্ত করব কি করে, আস্থায় নেব কি করে, আমার মনে হয় সেটা তারেক রহমান সাহেব সুন্দরভাবে এ পর্যন্ত কাজ করেছে। জি, আমি দুদু সাহেবের কথার সাথে দ্বিমত করব না। মেসেজটা হলো যে তাকে আমরা একজন, আমাদের এই প্রজন্মের তারেক রহমান আজকে সফলতার সাথে কাজ করুক, তার বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র না হয়, অপতথ্য এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলি আসছে এগুলিকে মোকাবেলা করা, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আজকে ষড়যন্ত্র তো হচ্ছেই, আমরা আধিপত্যবাদ বিরোধী শক্তি, কারণ আমি ব্যক্তিগতভাবে, আপনি জানেন, আমার হয়তো রাজনৈতিক অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া থেকে দীক্ষা নিয়েছি, আমি মাওলানা ভাষা নিয়ে রাজনীতি করেছি, তারপর শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বেই আমি সেদিন ছাত্র সংগঠন করেছি, এটা আমার রক্তে গ্রথিত। সুতরাং আমাদের ভিতর আজকে আপনার এখানেই এই আওয়ামী লীগের সময় আপনি রেকর্ড করে দেখবেন যে আমি তখন আওয়ামী লীগের যখন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথা হতো, আমি বলেছিলাম যে তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে, আপনার এখানে বলেছিলাম, আমার সেইটা মনে নেই কত নম্বর সংখ্যা। অর্থাৎ আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে শুধু এইটুকু বলতে চাই যে চ্যালেঞ্জের কথাগুলি আপনি বলবেন। দেখেন, এই যে আমরা যে কথাটা বলছি, এই যে আমরা ভারতকে, আধিপত্যবাদকে কিংবা সোশ্যাল মিডিয়াকে যতই দোষারোপ করি, আজকে এই যে যারা নাকি 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এখনও তারা ক্ষমতার দ্বার প্রান্তে না হলেও তারা বিরোধী দলে কয়টা 72টা 70টা সিট আছে তাদের, যদি জোট হিসাবেই করা হয়। এটা ঠিক আছে, জনগণ দিয়েছে। এবং মিস্টার দুদু যেটা বলছেন, অন্ধকারের শক্তি, অন্ধকারের শক্তি তাদের, এবং একদম সুপ্ত শক্তি, যে কোনো কিছু গুপ্ত সুপ্ত যেভাবে করবার সক্ষমতা। এরা যে এদেরকে আজকে চ্যালেঞ্জ হলো, সবচেয়ে বড় জিনিসটা হলো যে এরা যেভাবে বিকশিত হচ্ছে, সেই কারণে কিন্তু আমার এই কথাটা চর্বিত চর্বণের মতো আবার বলতে হয় যে
ত্রিভুজের তিন বাহু মানে তৃতীয় বাহু অপেক্ষা দুই বাহু এক থাকলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কথাটা জ্যামিতিতে আপনারা পড়ে আসছে। আজকে আওয়ামী লীগকে যতই আমরা গালি দিই, যতই আমরা আওয়ামী বিরোধী, কারণ অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্স আমার রক্তে প্রবাহিত, দুদুল সাহেবেরও তাই, কিন্তু তারপরও আমরা আওয়ামী লীগকে কেন চাই? আমরা এই কারণে চাই যে একটা ওই অন্ধকারের শক্তি যেন মাথা না করে। কি হবে আজকে দেখেন, দেশটা কিন্তু আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি ছিল। অ্যান্টি আওয়ামী লীগের রাজনীতিটা নেতৃত্ব দিত শহীদ রাষ্ট্রপতি জিয়ার কিংবা বিএনপি একটা বড় দল হিসেবে তারাই দিত। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আজকে যে শক্তিটা আজকে জেগে উঠছে, এটা কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের জন্য কিন্তু শুভই নয়। আমাদের চ্যালেঞ্জ আজকে যেটা বললো, এবং যারা করে ব্যাকরণ মানে না, ব্যাকরণ কোনো মানে না, এবং তারা এখন তো ক্ষমা চায়নি। যদি ক্ষমাও চাইতো তাও একটা মানুষ ভাবতো ইভেন আপনি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখেন, ক্ষমা চাইলেও যদি বুঝতাম মানে ঠিক আছে তারা ক্ষমা চেয়েছে, অনুতপ্ত এই প্রজন্ম, তারা বলবে যে আমাদের প্রজন্ম তো আমরা করি নাই।